পর্ব ২। লেখিকা সাবিয়াতুল সাভা। গোধূলির শেষ বিকেলে হাঁটুতে মুখ গুজে বসে আছে জবা। জানালা দিয়ে বাহিরে তাকালো জবা। জানালার পাশে পেয়ারা গাছে কোথায় থেকে উড়ে এসে একটা কাক বসেছে। শেষ বিকেলে তৃষ্ণার্ত কাক ডাকতে শুরু করল। কুচকুচে কালো কাকটা ডাকতে ডাকতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে এক ডাল থেকে অন্য ডালে বসে এদিক ওদিক দেখতে লাগল। সন্ধ্যার আগমুহূর্তে কাক ডাকা অশুভ কিছু বলে মানে সবাই। খট করে দরজা খুলে কেউ রুমে প্রবেশ করল। জবা শুনল সেই শব্দ, তবে মাথা তুলে তাকালো না। জবা জবা হাঁটু থেকে থুতনি উঠিয়ে ঘাড় বাঁকা করে তাকালো। শায়লা সিদ্দিকী মিষ্টি হেসে জবার দিকে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলল, কাপড়টা চেঞ্জ করে নাও। গোলাপি ফুলের কাজের মধ্যে একটা শাড়ি শায়লা সিদ্দিকীর হাতে। শায়লা সিদ্দিকী জবার তাকানোর মানে বুঝলেন। জবার বিছানার পাশে বসতে বসতে বলে উঠল, ভয় নেই, বড় ভাবি নিজে আমাকে দিয়ে পাঠিয়েছেন। জবা সন্দিহান দৃষ্টিতে তাকালো শায়লা সিদ্দিকীর দিকে। মহিলাটা কি আসলেই এত ভালো, নাকি সবটা ছলনার আড়ালের রূপ? অতি ভদ্রতা ভালো মানুষের মাঝে যে আসল সত্যি লুকিয়ে থাকে মুখোশের আড়ালে ভয়ঙ্কর রূপ। আমি এটাতেই ঠিক আছি। বড় ভাবি বলেছে আজ থেকে তুমি আর সাদা শাড়ি পরবে না, আর তোমার রুমও চেঞ্জ করা হয়েছে। জবা কোনো প্রত্যুত্তরে করল না। শায়লা সিদ্দিকী খুঁজে পেলেন না আর কি বলবেন। জবার কোনো আগ্রহ পেলেন না। ওনার প্রতি একজন আগ্রহ না দেখালে কি কথা দীর্ঘ করা যায়? জবা বাড়ির কারো সাথেই ফ্রি নয়, সবার দিকে কেমন শুধু তাকিয়ে থাকে। এই তাকানোতে আসলে কি লুকিয়ে থাকে? মানুষকে পড়তে চায় নাকি বুঝতে চায়? আসলেই কি মানুষকে পড়া যায়? শায়লা সিদ্দিকী শাড়িটা রেখে জবার মাথায় হাত রেখে বললেন, মন খারাপ। জবা মিষ্টি হাসল। এতক্ষণ মেঘে ডাকা মুখটা এই হাসিটা চমৎকার দেখালো। এই মুখে মেঘ মানায় না, সব সময় চাঁদের মতো জ্বলজ্বল করবে হাসি। যার মন নেই তার মন খারাপ হয়? এমন প্রশ্নে হকচকিয়ে গেলেন শায়লা সিদ্দিকী। মন নেই? মন ছাড়া মানুষ থাকে নাকি মেয়ে? আমরা এই পৃথিবীর বিষাদ দিয়ে মনকে আড়াল করে রাখি, মেঘ দিয়ে ঢেকে রাখি, সবার একটা সুন্দর মন থাকে। জবা খোলা চুলগুলো হাত খোপা করে বলল, সব মন কি মন হয়? এত কঠিন কথা বুঝে না শায়লা সিদ্দিকী। উনি সরল সহজ মানুষ, এত শান্ত কণ্ঠের কঠিন কথা বুঝেন না। নিজেকে এভাবে কঠিন একটা ধাঁধার মধ্যে গুলিয়ে ফেলছো, সহজ হওয়ার চেষ্টা করো মা। মা শব্দটা শুনতেই মহুয়ার বুক ভার হয়ে আসলো। উদাসীন চোখে বাহিরে তাকালো। কুলসুম বেগম গভীর চিন্তায় হাত কোচলাচ্ছেন। একবার ঘড়ির দিকে তাকিয়ে ফাইল হাতে নিলেন। কাউকে কল দিয়ে রাগী কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠলেন, আমার গুছানো ফাইলের মধ্যে দুইটা কোথায়? ওপাশের কারো কথা শুনে রেগে কুলসুম বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। এত বড় ভুল কিভাবে হলো? কিভাবে এত বড় ভুল করে বসলো? এখন কি হবে? কার হাতে পড়েছে এই ফাইল? এত বছর পর কি আবার সবকিছু নতুন করে শুরু হবে? ভয় কিঞ্চিত কেঁপে উঠল কুলসুম বেগমের বুক। জবাকে রুম দেওয়া হয়েছে 2 তলার দক্ষিণ পাশের সবচেয়ে শেষের রুমটা। রুমটার চারপাশ একবার চোখ বুলিয়ে নিল জবা। লতিকা খুব সুন্দর করে রুমটা গুছিয়ে গেছেন। রুমে প্রয়োজনীয় সবকিছু আছে। একটা আলমারি, ড্রেসিং টেবিল, একটা ছোট টোল বইয়ের বক্স, বিছানা। জবা জানালার পর্দা সরিয়ে নিচে তাকালো। জানালা দিয়ে গেট দেখা যায়। জবার চোখে পড়ল ঘামার্ত একটা মুখ। হাতে কিছু একটা নিয়ে গেট দিয়ে ভেতরে আসছে। শার্লিন বেগম বসে বসে সিরিয়াল দেখছেন। সারাদিন একের পর এক হিন্দি সিরিয়াল দেখবেন আর ভিলেন চরিত্রগুলোকে গালাগালি করবেন, তবে শেষে নিজেই সেই চরিত্রে অভিনয় করতে শুরু করেন। বেলি মায়ের পাশে বসে বলল, আম্মু আব্বু কবে আসবে? দেখ দেখ বেলি, আজ আমার মেয়ের শাশুড়ি এমন হলে দেখিয়ে দিতাম, আর সাথের বোনটা দেখ, মনে হয় কালনাগিনী। বেলি হতাশ কণ্ঠে বলল, আম্মু আমি কি জিজ্ঞেস করেছিলাম? কি উত্তর দিলে? শার্লিন বেগম টানটান উত্তেজনা নিয়ে বললেন, দাঁড়া না, একটু তো দেখতে দিবি। বেচারি মেয়েটার উপর এত অত্যাচার করছে, কিভাবে সহ্য করে এই সব? অন্য কারো দুঃখ দেখে কষ্ট লাগে আম্মু, অথচ ঘরের মানুষের দুঃখ দেখে মজা পাও। তোমার আর তাদের মধ্যে পার্থক্য কোথায়?
এখানে মনে হতে পারে শুধু একটা চরিত্রে অভিনয় করছে, অথচ এইগুলো শুধু সিরিয়ালে নয়, বাস্তব জীবনে ঘটছে। বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই এইসব তৈরি হচ্ছে, অথচ আমরা ঘর দেখি না, সিরিয়ালে দেখে চোখের জল ফেলি। শার্লিন বেগম টিভি থেকে চোখ সরিয়ে কখন মেয়ের ছলছল চোখের দিকে তাকিয়েছিলেন নিজের হয়তো জানা নেই। চোখের সামনে যেন নিজেকে ওই চরিত্রে দেখতে পেলেন। উনিও তো জবার সাথে এমনটাই করেন, তাহলে কি সিনেমার থেকেও বাস্তব জীবনের গল্প বেশি কষ্টদায়ক? তাহলে আমরা অন্যের কষ্টে কষ্ট কেন পাই না? মা মেয়ের কথার মাঝেই অভ্র বাড়ি ফিরল। অভ্রের হাতে কিছু একটা ছিল। বেলি অভ্রের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই কখন আসলে? অভ্র বিনিময়ে কোনো উত্তর দিল না, চুপচাপ চলে গেল নিজের রুমে। আল্লাহ, এমন একটা গুমোরা মুখকে আমি কিভাবে মন দিয়ে বসেছি। লোকে ঠিক বলে ডাক্তার মানেই কসাই, তারা ভালোবাসা মন বুঝে না। তবে আমি বেলিও কম নই, পাথরে কিভাবে ফুল ফোটাতে হয় খুব ভালো করেই জানা আছে। এক কাপ কফি নিয়ে পিছু পিছু যাই। ব্যাগ থেকে নিজের মোবাইল বের করে সতর্ক চোখে চারপাশে আরো একবার তাকায়। মহুয়া, কোনো গোপন ক্যামেরা নেই তো আবার? এই বাড়িতে সবই সম্ভব, রান্না ঘরে রাখা গেলে ঘরেও রাখা যাবে। জবা কাউকে কল দিয়ে বলে উঠল, কাজ হয়েছে? জি ম্যাডাম, ফাইল আমার কাছে। জবার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে, গুড। ম্যাম, এখন কি জমা দিয়ে দিব? জবার মুখের রং বদলে যায়, চোখে মুখে প্রতিশোধ, রাগ ফুটে উঠে, না, তুমি নিজের কাছে রেখে দাও, আমি আসছি। কিছু শাস্তি নিজের হাতে দিতে হয়, কিছু বিচার নিজে করতে হয়। আমি কি বাড়ির সামনে আসব? জবা কিছু একটা ভেবে বলল, না, তুমি অফিসের পেছনে রেস্টুরেন্টে চলে আসো। ফোন কেটে জবা টেনশনে পড়ে যায়, এখন কিভাবে বের হবে? রাতের রান্না রয়েছে। এতদিন সমস্যা ছিল না, রুমের ভেতর দিয়ে দরজা দিয়ে জানালার গ্রিল খুলে বের হয়ে যেত, এখন কিভাবে বের হবে? জবা বারান্দায় গিয়ে নিচে তাকালো, পাইপ বেয়ে নামতে হবে। সাদা শাড়ি পাল্টে একটা টপস জিন্স সাথে ক্যাপ আর মাস্ক পরে নিল। বারান্দায় এসে অন্ধকারে পাশের ব্যালকনির দিকে তাকালো। জবার পাশের ব্যালকনি থেকে টুংটাং গিটারের শব্দ আসছে। কে গিটার বাজায়? খুব পরিচিত নয়, তবে সুরটা জবার চেনা। কেউ গুনগুন করে গিটারের সাথে সুর তুলছে। কি ছিলে আমার? বলো না তুমি। আছি তো আগেরই মতো এখনো আমি। জবার হৃদয় থমকায়, কিছু সময়ের জন্য মায়াভরা দৃষ্টিতে তাকায় ব্যালকনিতে বসে থাকা আবছা ছায়াটার দিকে। ফিসফিস করে বলে উঠে, এই বংশের কাউকে ছাড়ব না আমি, প্রয়োজন হলে তোমাকেও না। জবা খুব সহজে পাইপ বেয়ে নিচে নেমে গেল। নামার সময় পাইপের সাথে লেগে ঠাসস করে নিচে পড়ল। বাগানে এই সন্ধ্যায় এমন শব্দ পেয়ে হাতের গিটারের সুর বন্ধ হয়ে গেল অভ্র। পেছনে ফিরে তাকালো শব্দ হওয়া জায়গার দিকে। লতিকা সবকিছু রেডি করে রাখল। কুলসুম বেগম নিষেধ করেছেন, জবা রান্নাঘরে আসতে হবে না। এই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, সেই খুশিতে মসজিদে জিলাপি দেওয়া হবে, আশপাশের গরিব মানুষদের মিষ্টি দেওয়া হবে। বাড়িতে এতিমদের জন্য খাবারের আয়োজন করা হবে। এতদিন যেই মেয়েকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে, আজ তার সন্তান আসবে শুনে উহু, তার সন্তান নয়, এই সন্তান তো কুলসুম বেগমের ছেলের। জমিদারের রক্ত এই সন্তানের শরীরে, সেই জন্যই তো এত আয়োজন। বাচ্চা হওয়ার পর জবাকে সরিয়ে ফেলবে কুলসুম বেগম। শুধুমাত্র এই সন্তানের জন্য, এই বাড়ির নতুন সদস্যর জন্য জবাকে সবার সামনে ছেলের বউ বলে পরিচয় দিবেন কুলসুম বেগম। আসলে উনার মাথায় চলছেটা কি? বাড়ির সামনে কুকুর দেখে ভয় গাছের পেছনে লুকিয়ে আছে জবা। কুকুর ঘাউ ঘাউ করে জবার পিছু পিছু গাছের পেছনে এসে হাজির। জবা এক চিৎকার দিয়ে চোখ বন্ধ করে দৌড়তে শুরু করল। যত যাই হোক, কুকুর দেখলে হুঁশ থাকে না জবার। জমের থেকেও বেশি ভয় পায় কুকুরকে। সামনে কাউকে দেখে তার শার্ট খামচে ধরে বলে উঠল, প্লিজ প্লিজ হেল্প। অভ্র থমথমে মুখে বলে উঠল, করছেন কি, শার্ট ছাড়ুন। জবা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, না না, আগে কুকুরটাকে দূরে সরান প্লিজ। অভ্র জবার পেছনে তাকালো। দূরে একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ড্যাবড্যাব করে ওদের দিকে। আপনার আর আমার থেকে অনেকটা দূরে কুকুর, আপনি প্লিজ সরে দাঁড়ান। জবা পেছনে ফিরে তাকালো, কুকুর ল্যাজ নেড়ে চলে যাচ্ছে। জবা ঝটপট অভ্রকে ছেড়ে দিল। চোখ তুলে সরি বলার আগেই মুখ বন্ধ হয়ে গেল। ভয়ে থরথর করে কেঁপে উঠল শরীর।
চোখের কালো চশমাটা হাত দিয়ে ভালো করে দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। অভ্র একবারের জন্য ও তাকালো না জবার দিকে। শার্টের হাতা ঠিক করে নিজে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। জবা জানে অভ্র ওকে চিনতে পারবে না। এমন গেট আপ জবার, সেটা হয়তো জবা নিজেও খুলে খুলে পাট পাট করে দেখালেও বিশ্বাস আসবে না। অভ্র সবসময় সাদামাটা থাকা মেয়েটার আজ পরিণতি এমন কেন? নিজের উপর হাসতে শুরু করলো জবা। দেখা যায় আয়ানের অবস্থা খারাপ। সেই যে শুনেছে জবা প্রেগন্যান্ট, তারপর থেকে বেচারার খাওয়া দাওয়া সব বন্ধ। কাজেও কোনো মন নেই। একজনকে তো বিনা দোষে জেলে পুরে দিয়েছে, সেই কখন থেকে ঘ্যান ঘ্যান করার জন্য আরেক চোরকে ছেড়ে দিয়েছে। কি হচ্ছে, কি করছে? আয়ান তো এমন নয়, নিজের মন আর নিজের উপর যথেষ্ট সে কন্ট্রোল রাখতে পারে, অথচ আজকাল ওর মন আর চোখ কোনোটাই ওর কথা শুনছে না। মন বলে আসিফের বাচ্চা আর আমার বাচ্চার মধ্যে পার্থক্য কি? বাবা আর চাচা তো একই, আসিফের বাচ্চা মানে আমার বাচ্চা, আমার কোনো সমস্যা নেই। চোখ বলে জবার হাসি হাসি মুখটা একবার দেখতে। কি একটা অবস্থা! শুধু হাসি নয়, জবা কাঁদলে কেমন লাগে, মন খারাপ করলে কেমন লাগে, খিলখিল করে হাসলে কেমন লাগে। আয়ান এইসব ভাবতে ভাবতে ক্লান্ত কল্পনায় কত রকম বানিয়ে নিচ্ছে। আচ্ছা, 2 দিন পর কি লোকে ওকে পাগল বলবে? বলবে দেখো পুলিশ অফিসার আয়ান চৌধুরী, ভাবি পাগল, তুক্ষ ভাবি নয়, বউ হবে, বিয়ে হয়নি, হবে বউ, পাগল হয়ে গেছে। অফিসেও বউকে সামনে বসিয়ে রাখছে। জবা রুমে এসে শায়লা সিদ্দিকীর দেওয়া শাড়িটা পরে নিল। গোলাপি শাড়ি, চুল বিনুনি করা, সাজগোজবিহীন একটা নারীকে এতটা আকর্ষণীয় লাগে। জবার দিকে তাকিয়ে আজ হয়তো আয়ান 1-2 বার হার্ট মিস করবে। জবা দরজা খুলে বের হলো রান্নাঘরের উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে নামার সময় দেখল সবাই ড্রয়িং রুমে। অভ্র কফি হাতে সোফা থেকে উঠে উপরের দিকে তাকাতেই থমকে গেল, সাথে সাথে চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে গেল। বিষয়টা দূর থেকে খেয়াল করল শায়লা সিদ্দিকী। সবার অগোচরে হাসি ফুটে উঠল ওনার ঠোঁটের কোণে। এতিমখানায় আজ বিশাল আয়োজন চলছে বস্তুইতে মিষ্টি বিতরণ। জবাকে সাথে নিয়ে এসেছে কুলসুম বেগম। জবা নিজ হাতে খাবারের প্লেটে খাবার তুলে দিল এতিম ছোট ছোট বাচ্চাদের। এদের মুখের দিকে তাকালে কেমন অসহায় লাগে। জবার ছলছল চোখে তাকিয়ে রইল বাচ্চাদের মুখের দিকে। ভালো খাবার পেয়ে পেট ভরে খাচ্ছে, মুখে কি মিষ্টি হাসি। আজ যেন হাসি সরছেই না বাচ্চাদের। জবা একটা বাচ্চার গালে হাত রাখতেই বাচ্চাটার চোখ ছলছল করে উঠল। হঠাৎ কি হলো জানা নেই, বাচ্চাটা মা বলে কেঁদে উঠল। জবাও বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিল। বয়স কত হবে, 3 কি 4 বছর এমন। আজ এতিমখানায় কুলসুম বেগম, শফিক সাহেব আর সাথে অভ্র, জবার সাথে তাদের সহকর্মীরা এসেছে। শফিক সাহেবের জবাকে একদম পছন্দ না, কিন্তু কেন পছন্দ না এই উত্তর উনারও জানা নেই। উনিও কি আসিফের মৃত্যুর জন্য জবাকে দোষী মনে করেন, নাকি অন্য কিছু? শফিক সাহেব গম্ভীর মুখে তাকালেন জবার দিকে। জবা বাচ্চাটাকে কোলে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। মুখে কি স্নিগ্ধ মিষ্টি হাসি। জবার গালে একটা তিলে উনার চোখ আটকালো। উনি নিজের অজান্তেই বলে উঠলেন, এই মেয়ের দিকে তাকালেই আমার চোখে মায়ার মুখটা ভেসে উঠে। মায়ার গালেও তো এমন তিল ছিল, ওর চুল, ওর গায়ের রং, ওর হাসি তাকানো, সবকিছু এত কিভাবে মিলে যায়। মনে হয় আমার সামনে মায়া হাসি মুখে দাঁড়িয়ে আছে, সেই একই চেহারা। শফিক সাহেবকে এভাবে মায়ার দিকে তাকিয়ে থাকতে দেখে কুলসুম বেগম শফিক সাহেবের সামনে এসে চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠল, এভাবে কি দেখছো? সব সময় মাথায় আর চোখে রেখো, সে বাড়ির বউ, উল্টা পাল্টা মাথায় কখনো আনবে না। শফিক সাহেব কুলসুম বেগমকে বড় ভাবি নয় বোনের মতো মানেন, তাও মুখে বিশ্রী হাসি ফুটিয়ে বলে উঠলেন, কিন্তু তুমি তো ওকে মানো না। হঠাৎ এমন কি হলো তোমার? নাকি মাথায় অন্য কিছু ঘুরছে? ঘা জ্বলে উঠল কুলসুম বেগমের। শফিক সাহেব ফের তাকালেন জবার দিকে। এই মেয়ের মধ্যে কিছু তো একটা আছে, কি বলো তো? কুলসুম বেগম ধরা কণ্ঠে বলে উঠলেন, মায়া, মায়ার প্রতিচ্ছবি। অবাক হয়ে তাকালেন শফিক সাহেব। তাহলে কি এটা ভ্রম নয় উনার? উনি যা দেখেন কুলসুম বেগম ও তাই দেখেন। তাহলে কি এই মেয়ে মায়ার কেউ? মায়ার মেয়ে? নিজের ভাবনায় নিজেই চমকে উঠলেন। জবা বাচ্চাটার সম্পর্কে জানার জন্য এখানকার পুরনো লোককে জিজ্ঞেস করলেন।
জানা গেল ডাস্টবিনের ভেতর 3 দিনের একটা বাচ্চা পাওয়া যায়, আর এটাই সেই বাচ্চা যার বাবা মার অনেক খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বাচ্চারা দেখতে এত কিউট আর মিশুক, জবার ইচ্ছে করছে না ওকে রেখে আসতে। আমি প্রতি সপ্তাহে 2 দিন ওকে বাড়িতে নিয়ে আসবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে ফিরতে হবে, চলুন। জবা পেছনে ফিরে দেখল অভ্র দাঁড়িয়ে। জবা মাথায় শাড়ির আঁচল টানতে চাইলে অভ্র বলে উঠল, আমার সামনে অন্তত এত অভিনয় করতে হবে না, চলুন। অভিনয়? অভ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তাহলে কি রিয়েল? জবা বাচ্চাটাকে বসিয়ে উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে ঘোমটা টেনে ভদ্র মেয়ের মতো বলে উঠল, দেবর মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। অভ্র পকেটে হাত ঢুকিয়ে জবার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, স্যার, একেই বলে কপাল। কোনো এক সময় যাকে বউ বানানোর স্বপ্ন দেখেছি, আর আজ তার দেবর হয়ে গেছি। লোকে বলে বাবা হতে গিয়ে মামা হয়ে গেছি, আর আমি স্বামী হতে চেয়ে দেবর। নিজের ভাবনার উপর নিজেই হেসে উঠল অভ্র। 6 বছরে তো সবকিছু অতীত হয়ে গেছে। জবা মাথা নিচু করে অভ্রের পাশ কাটিয়ে যেতে নিলে অভ্র বলে উঠল, এত ভালো অভিনয় কিভাবে করো? অন্তত আমার সামনে এইসব করার প্রয়োজন নেই, আম্মু চাচ্ছু চলে গেছে, তুমি আমি ছাড়া আর কেউ নেই। জবা ইনোসেন্ট মুখ করে চোখ তুলে অভ্র দিকে তাকালো। অভ্র হাসলো, এই মেয়ে এত ইনোসেন্ট কিভাবে সাজে ইয়ার। ওর এই মুখের দিকে তাকালে একটা পাথর হৃদয়ের লোকও গলে যাবে, সেটা কি ও জানে? নিশ্চয়ই জানে, তাই তো খুব সহজে দুর্বল করে নিতে পারে সবাইকে, যেমন আয়ানকে করে নিয়েছে। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। অভ্র আশেপাশে তাকিয়ে বলল, চলো বাহিরে, ওই দিকটায়। জবা নিচের দিকে তাকিয়ে বলে উঠল, আমি এখন বাড়িতে যাব। অভ্র শান্ত চোখে জবার দিকে তাকিয়ে বাহিরে চলে গেল। পিছু পিছু জবাও গেল। পুকুর পাড়ে 2 জন বসে আছে। অভ্র একটা জিনিস খেয়াল করলো, জবাকে দেখে মনে হচ্ছে না সে এখানে নতুন এসেছে, মনে হচ্ছে এখানকার সবকিছু খুব ভালো করে জবার চেনা। কোথায় কি আছে চোখ বন্ধ করে জবা বলে দিতে পারবে। এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? 6 বছর কম নয়, 6 বছরে এত কিছু পরিবর্তন হতেই পারে। মানুষ তো সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। অভ্র কথা শুরু করলো, কেমন আছো? জবার মুখের কোনো পরিবর্তন হলো না, তবে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে রেখেছে। উত্তর দিলে না। জবার কাটকাট জবাব দেখতেই তো পাচ্ছেন। তুমি এখানে কেন? এইগুলো খুবই কমন প্রশ্ন, কঠিন কিছু করেন। তোমার কাছে কমন মনে হচ্ছে, তা নয় তো কি? আপনি জানেন আমি এখানে কেন, তারপরও জিজ্ঞেস করছেন, হাস্যকর নয়? অভ্র জবার মুখের দিকে তাকিয়ে বলল, সবটা সত্যি, তোমার পরিচয় কেন বলছো না? আপনার জন্য বসেছিলাম। আমি মজা করছি না, বা মজার মুডে নেই রক্তজবা। আমাদের এখন বাড়ি যাওয়া উচিত। অথচ আমার কোনো প্রশ্নের উত্তর পাইনি। এইগুলোও প্রশ্ন ছিল। জবা, আমার সবকিছু জানতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কিভাবে শুরু করব? এই 6 বছরে নিশ্চয়ই সবকিছু পাল্টে গেছে। কি হয়েছিল? আর তুমি এখানে? আসিফ ভাই, সবকিছু আমার এলোমেলো লাগে, হিসাব মেলে না। তেমন কিছুই হয়নি, শুধু মনে করুন আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। আমাদের মধ্যে শুধু একটাই সম্পর্ক, ভাবি আর দেবর, শেষ। অভ্র কপাল স্লাইড করতে করতে বলল, আর যদি সত্যিটা সবাইকে বলে দেই? জবা অভ্রের চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি আপনি কিছুই বলবেন না। অভ্র জবার হঠাৎ রেগে যাওয়া জলজল চোখগুলোর দিকে তাকিয়ে রইল। আমি সবকিছু জেনেই ছাড়বো জবা, তুমি নিজেই বলতে বাধ্য হবে। জবা বাড়িতে ঢুকতেই বাড়ির পরিবেশ একটু অন্যরকম লাগলো। একটু সামনে যেতেই দেখলো একজন ভদ্রমহিলা সোফায় বসে আছে। জবার পিছু পিছু অভ্র বাড়িতে ঢুকলো। জবার পাশ কাটিয়ে এমনভাবে গেল যেন কেউ কাউকে চিনেনি না, বা এখানে কেউ আছে কিনা অভ্র জানেও না। ভদ্রমহিলা অভ্রের দিকে তাকিয়ে বলল, অভ্র না? মাশাল্লাহ, কত বড় হয়ে গেছো। অভ্র হালকা হেসে বলল, কেমন আছেন খালামুনি? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো অভ্র? আলহামদুলিল্লাহ ভালো। অভ্র সিঁড়ি দিয়ে উঠার সময় কেউ একজন দৌড়ে সিঁড়ি দিয়ে নামার সময় চোখাচোখি হলো। মেয়েটা অভ্রকে দেখে থেমে গেল, ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপনি কি আয়ানের বন্ধু? ওকে একটা কথা বলে দিবেন, মৌরি চলে এসেছে, ওর শান্তি হারাম। আর হ্যাঁ, ওর পাশের ড্রয়ারে একটা চিরকুট রেখে এসেছি।
অভ্র বিরক্তিকর মুখে মেয়েটার দিকে তাকিয়ে হনহন করে উঠে গেল। মৌরি ঠোঁট উল্টে বলে উঠল, আয়ানের বন্ধু দেখি ওর থেকে ও না কুচু। জবা ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে সবকিছু চোখে নোট করে নিল। শায়লা সিদ্দিকী জবাকে দেখে এগিয়ে আসলেন। হেসে পরিচয় করিয়ে দিলেন উনার ছোট বোন হানার সাথে। জবা হানার দিকে কিছু সময় তাকিয়ে রইল। হানা জবার দিকে তাকিয়ে ভীতু চোখে একবার শায়লার দিকে তাকালো। শায়লা চোখের ইশারায় কিছু বুঝালো। হানা হেসে জবার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের আসিফের নজর তো চাঁদের দিকে গিয়েছে। এত সুন্দর স্নিগ্ধ মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। দেখো আমার মেয়ে মৌরি। জবা মৌরির সাথে পরিচিত হতে চাইলে মৌরি তেমন আগ্রহ দেখালো না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শায়লা সিদ্দিকীকে জবা হেল্প করতে চাইলে শায়লা সিদ্দিকী নিষেধ করলেন। বাড়িতে এত এত কাজের মহিলা থাকতে জবা রান্নাঘরে আসলে কুলসুম বেগম রেগে যাবেন। উনি কোনোভাবেই রিস্ক নিতে চান না জবার প্রেগন্যান্সির বিষয়। এই বাচ্চা যেভাবেই হোক দুনিয়ার আলো দেখাতেই হবে। এতে কুলসুম বেগমের কিসের প্ল্যান? শায়লা সিদ্দিকী জবাকে বলে দিল, হানা আজ রাত থেকে কাল সকালে চলে যাবে আর মৌরির পরীক্ষা শেষ, তাই কয়েকদিন থাকবে। তোমার আরেকটা ননদ ভাবতে পারো বেলির মতো। জবা আর চোখে বেলিকে খুঁজল চারপাশে। বেলি আয়ানের সাথে বাহিরে বস্তিতে গিয়েছিল, এখনো আসেনি। রাতে বেলি একা বাসায় আসতেই ওর সামনে দাঁড়ালো কুলসুম বেগম। বেলি ভয়ে চুপসে গেল। কুলসুম বেগম শার্লিন বেগমকে বলে উঠল, কেমন শিক্ষা দিয়েছ মেয়েকে? কিভাবে একটা চৌধুরী বাড়ির মেয়ে চলা ফেরা করে তাই জানে না, বড়দের কথা তো একদম শুনে না। আমাদের বংশের মেয়েদের এমন চলাফেরা দেখলে ঠ্যাং ভেঙে দিত। বেলি একবার মায়ের দিকে তাকিয়ে কুলসুম বেগমের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, তাই তো ভাবি আপনার এখনো ঠেং আছে কেন? কুলসুম বেগম রাগে হুঙ্কার করে বলে উঠল, কি বললে? ভয়ে জবা দুই হাতে মুখ চেপে ধরল। এটা সে কি করে দিল? এই মুখ যেখানে সেখানে সামলাতে পারে না বলে কবে যে ফাঁসির রশিতে ঝুলে যায়, আজকে বুঝি সেই ফাঁসিতে ঝুলার দিন। আয়ানের গাড়ির সাথে এসে ধাক্কা খেল একটা গাড়ি। আয়ান গাড়ি থামিয়ে ফোনে কথা বলছিল। ভয়ে ভয়ে তাকালো জবা, আরেকটু হলেই অ্যাক্সিডেন্ট করে বসত। ধরা আজই খেত। লম্বা একটা শ্বাস নিয়ে বুকে হাত দিল। তবে অন্য গাড়ির সাথে ধাক্কা খেয়েছে কে জানে। গাড়ির মালিক কেমন অনেক কষ্টে 2 তলার বারান্দা দিয়ে অভ্র ব্যালকনি টপকে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে এসেছে। আয়ান মোবাইল পকেটে রেখে গিয়ে গাড়ির গ্লাসে থাপ্পড় দিয়ে গ্লাস নামতে বলল। জবা গাড়ির বাহিরে তাকিয়ে থমকে গেল। একটা থেকে বাঁচতে না বাঁচতে আরেক ঝামেলা সামনে। জলদি মাস্ক আর ক্যাপ পরে নিল। গাড়ি চালাতে না পারলে বের কেন হন? এখানে আমার দোষ কোথায়? আপনি গাড়ি সাইড করে রাখবেন না। আমি তো সাইডেই রেখেছিলাম, নিজে অপরাধ করে আমার দোষ দিচ্ছেন। আমার জলদি ছিল, আমার আম্মু হসপিটালে ভর্তি আছে, আমাকে যেতে হবে। এভাবে কিভাবে যাবেন? ভুল করেছেন, ক্ষতিপূরণ দিয়ে যাবেন। আপনার গাড়ির তো কিছুই হয়নি, ক্ষতিপূরণ কেন দিব? আপনি নেমে দেখুন। জবা এ খবর নামলেই ধরা পড়বে, তাই বলে উঠল, ঠিক আছে, ক্ষতিপূরণ কত বলুন, আমি বাসায় গিয়ে পাঠিয়ে দিব। আপাতত আপনাকে শুধু আপনার মায়ের জন্য ছেড়ে দিচ্ছি, আগে হসপিটাল যান। তবে নাম্বার আর আপনার মাস্ক খুলুন, একটা ছবি তুলে রাখবো যেন দেখলেই চিনতে পারি আমি একজন পুলিশ অফিসার। আপনাকে বের করা তেমন কিছু না। মাস্ক খোলার কথা শুনতেই ভয়ে জমে গেল জবা। কি হলো? জলদি খুলুন। আর আপনার আম্মু কোন হসপিটালে ভর্তি, নাম বলুন। বাস বাস বাস। জবা আজ খুব ভালো করেই বাস খেতে যাচ্ছে। খাবার টেবিলে সবাই খোঁজ করল জবার। কুলসুম বেগম কঠিন কণ্ঠে ডাকলেন লতিকাকে। লতিকা ভয়ে ভয়ে সামনে আসলেন। বাড়িতে মেহমান আছে, তাদের সামনে বকা খাওয়ার ভয়ে ভীতু হয়ে রইল লতিকা। কুলসুম বেগম বললেন, জবাকে ডেকে নিয়ে আসো। লতিকা দ্রুত চলে গেল জবাকে ডাকতে। বেলি জবার রুমে এসেছিল জবাকে নিতে, অথচ রুমের ভেতর থেকে দরজা লাগানো দেখে কয়েকবার ডাকল। কোনো সাড়া শব্দ না পেয়ে ভয় পেয়ে গেল। জবার কিছু হয়েছে ভাবতে ভাবতে মাথায় আসলো, জবা তো প্রেগন্যান্ট, ওর কিছু হয়নি তো? বেলি মাথা থেকে একটা ক্লিপ খুলে খুব সাবধানে দরজা খুলে ফেলল। ভেতরে এসে আরো অবাক হলো, কোথাও কেউ নেই। জবা কোথায়? এর মধ্যে বুঝলো কেউ রুমে আসছে। বেলি দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল।
লতিকা দরজা খোলা দেখে রুমে ঢুকে জবাকে ডাকতে শুরু করলো। ওয়াশরুমে পানির শব্দে বুঝলো জবা ওয়াশরুমে। লতিকা জবাকে ঢেকে বলল, বড় ম্যাডাম বলছে তাড়াতাড়ি খাওনের টেবিলও আইতেন, আমি গেলুম। লতিকা চলে যেতেই লম্বা একটা শ্বাস ফেলল বেলি। আজ তো একটা কেলেঙ্কারি ঘটে যেত এখন। ভেতর দিয়ে দরজা লাগানো অথচ ভেতরে জবা নেই। কোথায় গেল আর কিভাবে? বেলি ভেতর দিয়ে দরজা লাগিয়ে ভেতরে জবা সেজে বসে রইল, কেউ যেন বুঝতে না পারে জবা বাড়িতে নেই। আর অপেক্ষা করতে লাগলো জবার। দ্রুত পাইপ দিয়ে উঠতে গিয়ে হাত কিছুটা কেটে গেছে জবার। তার উপর বাগানে কেউ বলে উঠল, চোর চোর, পাইপ বেয়ে চোর বাড়িতে ঢুকে পড়েছে। জবা ভয়ে নিজের রুমের ব্যালকনিতে না গিয়ে অভ্র ব্যালকনি দিয়ে ওর রুমে ঢুকে পড়ল। অভ্র মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে ভেজা শরীরে, কোমরে ভারী তোয়ালে জড়ানো ছাড়া আর কিছুই নেই। জবা এক ঝামেলা থেকে বাঁচতে আরেক ঝামেলায় এসে পড়ল। অভ্র শরীরের দিকে তাকিয়ে চোখ মুখ খিটে এক চিৎকার দিল। অভ্র নিজেও ভয় পেয়ে গেল। বাড়িতে চোর ঢুকেছে, তাও আবার পাইপ বেয়ে। সেই চিৎকার চেঁচামেচির জন্য কেউ খেয়াল করলো না অভ্র রুম থেকে মেয়েলি কণ্ঠের চিৎকার। তবে পাশের রুমটা তো জবার, সেখানে বেলি আছে। বেলির কানে ঠিক গেল অভ্রের রুম থেকে জবার চিৎকার। অভ্র জবার মুখ চেপে ধরে আছে। জবা দেয়ালের সাথে লেপ্টে আছে, ওর এক হাত দেয়ালে শক্ত করে ধরে আছে, অভ্র অন্য হাতে মুখ। জবা মাথা নাড়তে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। অভ্র বলে উঠল, একদম শব্দ করবে না, এমন বানরের মতো ব্যালকনি দিয়ে কোথায় থেকে এসেছ? জবা রাগী চোখে তাকালো, মুখে হাত দিয়ে চেপে ধরে প্রশ্ন করে, তাহলে উত্তর কিভাবে দিব? অভ্র উত্তরের অপেক্ষা করতেই জবা অভ্র হাতে কামড় বসিয়ে দিল। অভ্র হাত সরিয়ে নিল, হাত চেপে ধরে ব্যথায় কুকড়ে উঠে বলল, জংলি বিড়াল। জবা কোমরে দুই হাত রেখে বলে উঠল, প্রথম বলেছেন বানর, এখন বলছেন জংলি বিড়াল। আপনি নিজে কি হে? নিজে তো একটা। অভ্র দিকে তাকিয়ে অন্যদিকে ফিরে গেল। কি হলো বলো, আমি কি? জবা তোতলাতে তোতলাতে বলল, আপনি একটা নির্লজ্জ বেয়াদব লোক। লজ্জা বলতে কিচ্ছু নেই, একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে আছেন। অভ্র হাতের দিকে তাকিয়ে দেখল দাঁত বসে গেছে। শুধু শুধু তো জংলি বিড়াল বলেনি অভ্র। অভ্র বুকে দুই হাত বেঁধে বলল, আচ্ছা আমি নির্লজ্জতা লজ্জাবতী ম্যাডাম, আপনি এত রাতে ব্যালকনি টপকে একটা নির্লজ্জ ছেলের রুমে প্রবেশ করেছেন কেন? তাও তার অনুমতি না নিয়ে। আচ্ছা আপনি কি জানেন একটা নির্লজ্জ ছেলে একটা মেয়ের সাথে কি করতে পারে? তাও রুমে আপনি, আমি একায়ে। লাস্ট কথাটা ফিসফিস করে বলল জবার কানের কাছে এসে। জবা চমকে উঠল, মনে হচ্ছে অভ্র ওর একদম কাছে চলে এসেছে। জবা চোখ বন্ধ করে বলে উঠল, আমি এখন চিৎকার করব। অভ্র হেসে উঠল, সত্যি? ঠিক আছে চিৎকার করো, এতে ক্ষতিকার হবে। আমি কিন্তু সব সত্যি বলে দিব। আমি কিন্তু যাইনি, তুমি নিজে এসেছো, তাও ব্যালকনি টপকে। জবা এইবার সাবধানে আরেকটু সরে দাঁড়ালো। পেছনে ফিরে অভ্রের দিকে তাকাতেই অবাক হলো, এই ছেলে শার্ট কখন পরে নিল? অভ্র জবাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, এখন কে নির্লজ্জ? তুমি চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছ, নির্লজ্জ তো তোমাকে বলা উচিত আমার। জবা চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে উঠল, আপনাকে গিলে খাবো তাও আমি? আয়নায় নিজেকে একবার দেখেছেন? সে তো রোজ দেখি। আপনার সাথে আমি অযথা কথাই কেন বলছি? আমার রুমে যাওয়া উচিত। এসেছো নিজের মর্জিতে, আর যাবে আমার। সবার বেলায় এমন চলে? মোটেও না, তুমি আর সবাই তো এক না। ভুলে যাবেন না আমি আপনার বড় ভাইয়ের বউ। অভ্র থমকালো, পর মুহূর্তেই হেসে বলে উঠল, আচ্ছা। জবা অভ্র ব্যালকনি থেকে চলে গেল নিজের ব্যালকনিতে। অভ্র পেছনে থেকে বলে উঠল, সাবধানে ভাবি, আপনার সাথে এখন আমার ভাইপো ভাইজির জীবন মরণ জড়িয়ে আছে। কথাটা যে অভ্র ইচ্ছে করেই ট্রিটকারি করে বলেছে বুঝতে অসুবিধা হলো না বুদ্ধিমতী জবার। জবা নিজের ব্যালকনিতে গিয়ে অভ্র মুখের উপর ব্যালকনির দরজা শব্দ করে লাগিয়ে দিল। এক ঝামেলার পর আরেক ঝামেলা যেন লেগেই আছে। জবা পেছনে ফিরতেই রুমে বেলিকে দেখে হতাশ হলো। এত ঝামেলা সে কাটিয়ে উঠতে পারছে না, এখন একে কি বলে বুঝাবে? বেলি জবাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে।
জবা খুব সাবধানে ভেবে চিনতে বলে উঠল, বেলি তুমি তো জানো আমাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না। আজ আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল, কাউকে তো তেমন চিনি না, তোমার খোঁজ করেছিলাম কিন্তু তুমি বাসায় ছিলে না, তাই আমি ব্যালকনি দিয়ে চলে গিয়েছিলাম। হায় সর্বনাশ, তুমি কি জানো না ভাবি, এই অবস্থায় তোমার এভাবে যাওয়া উচিত হয়নি। বড় আম্মু জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যেত, আজ বাসায় তোমার জায়গা হতো না। যদি তুমি পড়ে যেতে কোনো দুর্ঘটনা ঘটে যেত। তুমি তো জানো শুধুমাত্র এই বংশের প্রদীপ আসবে বলেই তোমাকে রেখেছে বড় আম্মু। জবা মাথা নিচু করে ছলছল চোখে তাকিয়ে বলল, জানি আমি গ্রামের মেয়ে, গাছ বেয়ে অভ্যাস আছে, শুধু তুমি কাউকে বলো না। আমি কাউকে বলবো না। বেলি জিজ্ঞেস করতে চাইল, তুমি কি অভ্র ভাইয়ের ঘরে গিয়েছিলে? অথচ কথাটা গলায় আসতেই গিলে ফেলল বেলি। জবা সব ঝামেলা কাটিয়ে ফ্রেশ হয়ে বসল। আজ একের পর এক বিপদের মধ্যে দিয়ে গিয়েছে জবা। এমন হলে কোনে কিছুই হবে না, সবকিছু, সব পরিকল্পনা বিফলে যাবে। এক তো আয়ানের হাতে আরেকটু হলেই ধরা পড়তো, শুধুমাত্র একটা ইম্পর্ট্যান্ট কল আসায় আয়ান দ্রুত চলে গিয়েছিল, না হয় আজ সবকিছু ফাঁস হয়ে যেত। সবার শেষে নেমে আসলো জবা। জবার গায়ে নীল শাড়ি, চুলগুলো বিনুনি করা, হাতে গলায় কানে কিছু নেই, তাও যে কেউ একবার তাকালেই আটকে যাবে। জবা নিচে আসতেই লক্ষ্য করল হানা আন্টি কেমন করে ওর দিকে তাকিয়ে আছে। মৌরির আগে ফুঁসছে, এই মা মেয়ের আবার কি হলো? শায়লা সিদ্দিকী জবাকে দেখে বললেন, কই ছিলে জবা মা? এসো বসো, বড় ভাবি এই মাত্র রুমে গেল, তুমি খাবার শেষ করে বড় ভাবির সাথে দেখা করো, তোমার সাথে নাকি কথা আছে। জবা মাথা নেড়ে চেয়ারে বসল। শায়লা সিদ্দিকী নিজ হাতে খাবার বেড়ে দিলেন। ওনার এই অতিরিক্ত আদর ভালোবাসা দেখলে অবাক হয় জবা। শায়লা সিদ্দিকী খাবার বেড়ে বোনের দিকে তাকিয়ে বলল, আমার চয়েজ কেমন বলতো হানা? আমার আয়ানের পাশে একদম ফুটে থাকবে ফুলের মতো, তাই না? জবার নাকে মুখে খাবার উঠে গেল। শায়লা সিদ্দিকী দ্রুত পানি এগিয়ে দিলেন। মৌরির আগে শক্ত করে প্লেটের এক কোণ ধরে আছে। সদর দরজা দিয়ে আয়ান প্রবেশ করল। দেখে মনে হচ্ছে বেশ চিন্তিত। মৌরি আয়ানকে দেখতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। অবাক হয়ে আয়ান আশেপাশে তাকালো। তাজ্জব বনে গেল সে। ওর বুকে এভাবে ঝাঁপিয়ে পড়ল কে? আর চোখে ওদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হাসল জবা। এই মেয়ে মায়ার মেয়ে, তাই না? ছোট বোনের কথায় চমকে উঠে শায়লা সিদ্দিকী। হানা কিছু সময় বড় বোনের চমকে উঠা মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি চোখ থেকেও অন্ধ নাকি? মেয়েটার দিকে ভালো করে তাকাও। মায়ার স্বভাব কেমন ছিল তুই ভালো করে জানিস, সেখানে জবা একদম বিপরীত স্বভাবের। এমন তো হতে পারে স্বভাব আফজালের পেয়েছে। আফজাল কোথায়? আর এই মেয়ের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি, আমরা শিওর কিভাবে হব? তুমি আসলেই বোকা আপা, হতে পারে মেয়েটা ইচ্ছে করে পরিচয় গোপন করে এই বাড়িতে ঢুকেছে। কিন্তু কেন? জবা আস্তে করে ডায়েরিটা বন্ধ করল। চোখের জল এক হাতে মুছে বাহিরের দিকে তাকালো। কান্না করলে চলবে না, এই ডায়েরির শেষটা খুঁজে বের করতে হবে। কি হয়েছিল শেষটায়? কেন শেষটা লেখা নেই? শুধু কিছু শব্দ, আপনি মানুষ যখন ধোঁকা দেয় মানুষ তখনই মৃত হয়ে যায়। আজ তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে আফজাল, আজ তোমার প্রেয়সীর শরীর অপবিত্র হয়ে গেছে, আমাকে কি তুমি ক্ষমা করবে? আমি নিজেকে পবিত্র রাখতে পারিনি, তারা আমাকে অপবিত্র করে ফেলেছে। আফজাল, আমার মেয়েটা হাসতে শিখেছে, অথচ সেই হাসি দেখার ভাগ্য আমার হলো না। লাস্ট পৃষ্ঠায় লেখা, নারীর সবচেয়ে বড় শত্রু কে? আরেকজন নারী। কি হয়েছিল জবার মায়ের সাথে? কারা করেছিল? তারা বলতে কি একের অধিক ছিল? জবা আর ভাবতে পারছে না, মাথা ভনভন করছে। এটা জবার মায়ের ডায়েরি, আজ 22টা বছর এটাকে যত্ন করে লুকিয়ে রেখেছে জবা। আফজাল অর্থাৎ জবার বাবা ছাড়া এই ডায়েরিতে আর কারো হাত পড়েনি, পড়তে দেয়নি জবা বা আফজাল কেউই। আফজাল জবাকে সব সময় একটা কথাই শিখিয়েছিল, অনেক বড় হতে হবে তোকে, ঠিক তোর মায়ের মতো অন্য কারো উপর নয়, শুধুমাত্র নিজের উপর ভরসা রাখতে হবে, নিজেকে নিজে সামলে নেওয়া শিখতে হবে। সারা জীবন তো আমি পাশে থাকবো না রে মা, তোর মায়ের মতো সাহসী নারী হয়ে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে হবে। আচ্ছা তাহলে জবার মা কেন শেষ বেলায় এই সমাজের মানুষের সামনেই মুখ লুকিয়ে দুনিয়ার মায়া ছাড়তে হয়েছিল?
সমাজ আমাদের ভালোর সময় হাততালি দিবে আমাদের পাশে, আর সেই সমাজ একটু কিচ্ছু না হতেই ছি ছি করলে দোষ আসলে কার সেটা খুঁজবে না। দোষ একটাই, তুমি মেয়ে, তুমি ঘরে থাকবে, তোমার পা বাহিরে কেন? দোষ তোমার। জবা ডায়েরিটা 1000 বার পড়েছে। এখানে মায়ের স্কুল জীবন, প্রেম, সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল, কারো মন ভাঙার গল্প, হাসি কান্না দুঃখ, জীবনের প্রতিটা গল্প এই ডায়েরির প্রতিটা পাতায় লেখা। জবা পড়তে পড়তে মুচকি হাসে, আবার কাঁদে, আর গম্ভীর হয়ে বলে, ম্যাজিক থাকলে একটু চেঞ্জ করে দিতাম। তবে শেষের কয়েকটা পাতা পড়লে জবার হাউমাউ করে কান্না আসে, মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, বাবার প্রতি রাগ হয় কেন সেই সময় বাবা মায়ের পাশে থাকলো না, মাকে একা করে কেন কাজে চলে যেতে হলো। জবা একজন কপো ছাড়বে না, শুধু সবগুলো অপরাধীকে খুঁজে বের করতে হবে। শান্তি জবা নিজ হাতে দিবে, যেভাবে ওরা ওর মাকে দিয়েছিল। জবার মা একজন সৎ উকিল ছিলেন, সবাই বেশ সম্মানের চোখে দেখতেন উনাকে। এই যে জবা বাবার কথা রেখেছে, আজ লোকে জবার দিকে তাকিয়ে বলে, ঠিক তুমি তোমার মায়ের মতো হয়েছ, এটাই তো ওর জীবনে পাওয়া সবচেয়ে বড় প্রাপ্তি। জবা এইসব ভাবতেই ওর রুমের দরজা খট করে খুলে কেউ রুমে প্রবেশ করলো। কেউ দেখার আগেই দরজার ছিটকানি লাগিয়ে দিল। জবা পেছনে ফিরে অবাক হলো, অভ্র ওর রুমে কি করছে? জবার ভাবনার মাঝেই অভ্র জবার বাহু শক্ত করে চেপে ধরল। জবা থমথমে মুখে নিজের 2 বাহুর দিকে তাকিয়ে রেগে গেল। ব্যথায় কুকড়ে উঠলেও বুঝতে দিল না, দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। তোমার সাহস কি করে হয় আমাকে হুমকি দেওয়ার? জবা এতক্ষণে বুঝল অভ্র এই হঠাৎ রাগের কারণ। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, কেন খুশি হননি? অভ্র জবার চোখে তাকিয়ে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার সাহস সম্পর্কে তো আপনি খুব ভালো জানেন, অন্তত আপনার মুখে এটা মানায় না। তোমার কি মনে হয় আমি তোমাকে ভয় পাই? না পেলে চোখ সরিয়ে নিয়েছেন কেন? চোখে চোখ রেখে কথা বলার সাহস হয় না কেন? কাপুরুষ। অভ্র চোখ মুখ লাল হয়ে গেল, কপালের রগ ফুলে উঠল। জবা ওকে কাপুরুষ বলেছে, সে চাইলেই এখন বুঝিয়ে দিতে পারে কাপুরুষরা কেমন হয়, তাদের হিংস্রতা কেমন, কিন্তু সে এমন কিছুই করবে না, কারণ সে কাপুরুষ নয়। জবা অভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। দ্বিতীয়বার আমার রুমে আসার আগে পারমিশন নিয়ে আসবেন মিস্টার রাফসান চৌধুরী। অভ্র বুকে 2 হাত বেঁধে জবার দিকে তাকিয়ে বলল, আমি চাইলে এক তুড়িতে আজ তোমার এটা শেষ রুম বাড়ি হতে পারে। 1 মিনিটে আমি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করতে পারি, কিংবা বের করে দিতে পারি। জবা শাড়ির আঁচল ঠিক করে অভ্র সামনাসামনি দাঁড়িয়ে বলে উঠল, আমি নিজে না চাইতে কেউ আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। এখন সবাই জানে আমি আসিফের বাচ্চার মা হতে যাচ্ছি। অভ্র জবার কানের কাছে একটু ঝুঁকে বলল, আর সত্যিটা আমি জানি। জবার বুক কেঁপে উঠল। অভ্র কি সত্যিটা সবাইকে বলে দিবে? তাহলে তো কুলসুম বেগম জবাকে খুন করে ফেলবে। জবার মুখ একটু ভীতু হতে দেখে অভ্র 1 হাত বাড়িয়ে জবার চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, বাচ্চা হতে সময় লাগে 10 মাস, তারপর তুমি কি করবে? কি বলবে? এর থেকে একটা ভালো আইডিয়া আমার মাথায় এসেছে। জবা প্রশ্ন করল, কি আইডিয়া? এখন একটা জিনিস তোমাকে তোমার মঞ্জিল পর্যন্ত নিয়ে যেতে পারে, তা হলো বাচ্চা। চাইলে কেউ জানবে না, তুমি আর আমি তোমাকে বাচ্চা। অভ্র আর কিছু বলার আগেই ঠাসস করে গালে থাপ্পড় পড়ল। গালে হা দিয়ে রাগে দাঁতে দাঁত চেপে অভ্র বলল, থাপ্পড় কেন মারলে? আপনি আর আপনার এই নোংরা মন মানসিকতার আইডিয়া নিয়ে আমার রুম থেকে বের হন। অথচ তুমি আমার পুরোটা কথাই শুনলে না। আমি নোংরা কিছু বলিনি, তোমার ভাবনা নোংরা জবা। আমার ভাবনা নোংরা? এখনো এত বড় কথা বলছেন? জাস্ট বের হন আমার রুম থেকে। দ্বিতীয়বার মাথায় রাখবেন আমি আপনার বড় ভাইয়ের বড়, আপনার ভাবি যা মায়ের সমতুল্য। অভ্র রাগে হাত মুষ্টি বদ্ধ করে দেয়ালে আঘাত করল। জবা ফিরেও তাকালো না। অভ্র যেতে যেতে ফিরে তাকিয়ে বলল, তোমার সব সময় এই বেশি বুঝার জন্য পস্তাতে হবে। একদিন আমি অন্য 10টা ছেলের মতো নই, আমার ব্যক্তিত্ব এতটা সস্তা নয়। অভ্র যেতেই জবা বিছানায় বসে পড়ল। রাগে গজগজ করতে করতে বলে উঠল, আসছে পীর হুজুর, এত ভালো ব্যক্তিত্ব হলে আমার রুমে কি? ভালো করেছি, হুমকি দিয়েছি, আরো দিব। আমি আমার কাজ সম্পূর্ণ করার জন্য সর্বোচ্চ করতে পারি, সে যেই হোক।
আয়ান ভয়ে ভয়ে আশেপাশে তাকালো কোথাও মৌরি আছে কিনা দেখার জন্য। এই মেয়ে আসার পর থেকে ওকে জ্বালিয়ে মারছে, কোথাও একটু শান্তি নেই। রুমে গিয়েও শান্তি পাচ্ছে না, ভাবছে যতদিন মৌরি থাকবে ততদিন সে আর বাড়িতে আসবে না। কিন্তু জবাকে না দেখেও যে থাকতে পারবে না। এই মেয়ের মধ্যে আল্লাহ এত মায়া দিয়ে দিয়েছে, চাইলেও ভুলে থাকা যায় না। আয়ানের মতো একজন ছন্নছাড়া ছেলেকে যে মেয়ে মায় বেঁধে ফেলেছে, সেই মেয়ে তো সাধারণ কেউ হতে পারে না, সে সাধারণের মাঝে অসাধারণ একজন পরী, আয়ানের পরী। কোথাও মৌরিকে না পেয়ে সামনে পা বাড়ালো কফি করে নিবে। দিন দিন লতিকার রান্না বান্না কফি সবকিছু বিষাক্ত লাগে। আয়ান সামনে যেতেই জবাকে গ্লাসে পানি নিতে দেখে কেসে উঠল। জবা গ্লাস থেকে চোখ সরিয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান সাথে সাথে চোখ সরিয়ে হাসি মুখে বলল, তুমি কি খুব বেশি ব্যস্ত? জবা মাথা নেড়ে না বুঝালো। আয়ান আস্তে করে অনুরোধের সুরে বলল, 1 কাপ কফি করে দিবে। মাথাটা ভীষণ ধরে আছে। জবার মায়া হলো আয়ানের ইনোসেন্ট মুখ দেখে। অবশ্যই, আপনি বসুন, আমি বানিয়ে আনছি। আয়ান সোফায় গিয়ে বসল ঠিক রান্নাঘরের মুখোমুখি। জবার গায়ে ছাই রঙা শাড়ি, খুব সাদাসিধা সাজগোজ, চুল বিনুনি করা। আয়ানের মনে প্রশ্ন জাগল, আচ্ছা চুল ছাড়া অবস্থায় জবাকে কেমন লাগে? ভীষণ সুন্দর লাগবে হয়তো। সব সময় বিনুনি করে রাখে, তাও চুল কত বড় ছাড়া থাকলে। তো ভাবতেই আয়ান আবার বলে উঠল, এখনই ঠিক আছে, না হয় যে দেখতো সাথে সাথে হার্ট অ্যাটাক করতো। ভাবত পৃথিবীতে স্বর্গ থেকে পরী নেমে আসেছে। একটা কথা কি জানেন? আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ মনে হবে, তার তুলনা সে শুধুই নিজে, দ্বিতীয় কেউ নেই। তাকে একটা ছাড়া কাপড়েও আপনার চোখে বিশ্ব রূপসী মনে হবে। আয়ানের অবস্থাও দিন দিন তাই হচ্ছে। জবা কফি বানিয়ে এনে আয়ানের সামনে ধরতেই সে মুষ্টি একটা হাসি উপহার দিয়ে নিল। জবা ফিরে যেতে নিলে আয়ান পেছনে ডেকে বলে উঠল, তোমার জন্য কিছু এনেছিলাম। জবার পা থেমে গেল। পেছনে ফিরে তাকাতেই দেখল আয়ান পকেট থেকে এক মুঠো কাচের চুড়ি বের করল। কখনো তোমার হাতে চুড়ি পরতে দেখিনি, জানি না চুড়ি পরলে তোমার হাত কেমন লাগে, তোমার হাতের রিনঝিন শব্দ কতটা ঘরে ফেলতে পারে। আমার এই সামান্য কিছু কি গ্রহণ করবে রানী? জবা কি বলবে, কি করবে? স্লার একটু পটাতে চেয়েছিল, অথচ এই ছেলে দিন দিন মজলু হয়ে যাচ্ছে। জবা আশেপাশে তাকাতেই দোতলায় অভ্রকে দেখল। জবা হাসি মুখে চুড়িগুলো হাতে নিল। আয়ান ভাবতে পারেনি জবা সত্যি নিবে। সে কফি হাতে নিল, ভেতর ভেতর লুঙ্গি পরে ডান্স দিতে ইচ্ছে করছে। আমার জন্য 1 কাপ কফি হবে ভাবি। রাগে ভেতর ফেটপ গেলেও উপর উপর হাসে ঝুলিয়ে বলল মৌরি। নিজে বানিয়ে খেয়ে নে মৌরি, এটা জবার কাজ নয়। আগুনে জল না, কেরাসিন যেন ঢালা হলো। মৌরি রাগী চোখে আয়ানের দিকে তাকিয়ে বলল, বড় ভাইয়ের বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় খালামুনি এখনো তোমাকে শিখায়নি। জবা কি ভাবি বলতে শিখার, খালামুনি না শিখালেও আমি চলে এসেছি, সবকিছু শিখিয়ে দিব। আর রইল এটা ভাবির কাজ নয়, তাহলে নিজে কেন বানিয়ে নিলে না? এই বাড়ির বড় বউ, উনি সব কাজ, মেহমান আপ্যায়ন তো উনিই করতে হবে, তাই না ভাবি? জবা রুমে এসে চিন্তায় পড়ে গেল। মোবাইল হাতে নিয়ে আবার রেখে দিল। শায়লা সিদ্দিকীর জন্য রুম থেকে বের হতেই লজ্জা লাগে। এই মহিলা এতদিন বাড়িতে সবার সামনে মাঝে মধ্যে জবাকে নিজের ছেলের বউ বলতো। বলা যায় এখনো এই বিষয়ে কোনো কথা হয়নি, অথচ জবাকে আয়ানের বউ ভাবতে শুরু করেছেন। এতদিন বাড়িতে থাকলেও আজকাল তা বাহিরেও চলে গেছে। সব জায়গায় জবাকে প্রথম দেখলেই একটা কথা, এটা আয়ানের হবু বউ। জবা অবাক হয়, যেখানে আসিফের কথা বলার প্রয়োজন সেখানে সবাই আয়ানের কথা বলে, নিশ্চয়ই এটা শায়লা সিদ্দিকীর কাজ। শায়লা সিদ্দিকী আজকাল জবার যত্নও বাড়িয়ে দিয়েছেন। সকালে জোর করে একটা ডিম, দুধ, 1 গ্লাস সাথে ফলমূল তো আছেই, একটু পর পর রুমে এটা সেটা নিয়ে আসেন। বাচ্চা ঠিক থাকতে হবে, তার জন্য বেশি বেশি খাওয়া প্রয়োজন। বাচ্চা এই বাড়ির বড় সন্তান নিয়ে সবার এত আগ্রহ কেন? জবার চিন্তায় কোনো উত্তর আসে না। এতদিন কুলসুম বেগম এইসব গুরুত্ব না দিলেও আজকাল শার্লিন বেগমের কথায় গুরুত্ব দিচ্ছেন। শার্লিন বেগম কখন কোথায় কি হচ্ছে, শায়লা সিদ্দিকী কি দিচ্ছেন, কি করছেন, জবার সাথে সবকিছু শার্লিন বেগম কুলসুম বেগমকে বলে। কুলসুম বেগম আজ নাস্তার টেবিলে বলে দিয়েছেন উনার ছেলে নেই, তাই বলে এই নয় তার বাচ্চা কিংবা বউয়ের দায়িত্ব তার মা নিজে পালন করতে পারবে না।
ওনার ছেলের বউ বাচ্চার জন্য অন্য কেউ কষ্ট করতে হবে না, দরকার হলে উনি একজন মেয়ে আলাদাভাবে ওর জন্য রাখবেন। জবা বুঝতে পারছে না আসলে কার মনে কি চলছে। ভালো মানুষের মুখোশের আড়ালে সব সময় খারাপটা লুকিয়ে থাকে। জবা ওর এইসব কিছুর সমাধানের জন্য একজনকে কল দিল। ওপাশ থেকে হ্যালো আসতেই জবা বলতে শুরু করলো, ভাই ভাই তুমি শুনতে পাচ্ছ? হুম রানী শুনছি, তুই বল। তুমি কি বেশি ব্যস্ত? আমার রানী কল দিলে আমি কি অন্য কিছুতে ব্যস্ত থাকতে পারি? হয়েছে হয়েছে, আর অভিনয় করতে হবে না, শুনো আমি কিছু বলছি, তুমি শুনে ভেবে উত্তর দিবে। জবা শুরু থেকে শেষ পর্যন্ত বলে অপেক্ষা করতে লাগলো কি উত্তর আসে। কিছু সময় পর ওপাশ থেকে ওর ভাই বলে উঠল, এখন নিশ্চয়ই দুই মহিলার মধ্যে ঝামেলা শুরু হবে তোকে নিয়ে, যেটা তুই নিজে চাচ্ছিস, আর এই ঝামেলা থেকেই আসল কাহিনী সবকিছু বের হয়ে আসবে। তুই শুধু খেয়াল রাখবি আচরণেই সন্দেহের বীজ সৃষ্টি হয় আর সেখান থেকেই সবকিছু বেরিয়ে আসে। ভালোর আড়ালে খারাপ আর খারাপের আড়ালে ভালো। আমরা চোখের সামনে যা দেখি সবকিছু সত্যি নয়। জবার কপালের চিন্তার ভাঁজ শেষ হয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বুঝতে পেরেছি আদি ভাই, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। 1 মিনিটে তুমি সমাধান বের করে ফেলো, সবকিছু পানির মতো সোজা লাগছে। বেলি আজ বায়না ধরে বসে আছে, সে মার্কেটে যাবে, অভ্র যেন নিয়ে যায়। এদিকে মৌরি জ্বালিয়ে মারছে আয়ানকে ওকে নিয়ে ঘুরতে যেতে। আয়ান আজ 2 দিন লুকিয়ে লুকিয়ে থেকেছে মৌরির ঝামেলা থেকে দূরে থাকার জন্য। লাস্ট পর্যায়ে সে ধরা খেল। মৌরিকে আয়ান বুঝালো ওর অফিসে কাজ আছে, সে চাইলেই মৌরিকে নিয়ে বের হতে পারবে না, অথচ মৌরি বলে বসলো, এই ফালতু বোরিং পুলিশের চাকরি ছেড়ে দাও, তোমাদের তো কোম্পানি আছে, আঙ্কেলের সাথে জয়েন করো। আয়ান মৌরির কথা না শোনার মতো নিচে নেমে আসলো। শায়লা সিদ্দিকী আয়ানকে দেখে হেসে এগিয়ে আসলো। অফিসে যাচ্ছিস বাবা? হুম আম্মু। পেছনে থেকে গাল ফুলিয়ে মৌরি বলে উঠল, খালামুনি তোমার ছেলেকে বলো আমাকে নিয়ে একটু ঘুরে আসতে, বাসায় আর ভালো লাগে না। শায়লা সিদ্দিকী বোনের মেয়ের দিকে তাকিয়ে বলল, মৌরি তুই বেলির সাথে ঘুরতে বের হতে পারিস, জানিস তো আয়ান সব সময় খুব ব্যস্ত থাকে, আর আজ তো আয়ান একটু মার্কেটেও যেতে হবে। আয়ান প্রশ্ন করার আগেই মৌরি বলে উঠল, মার্কেটে কেন খালামুনি? শায়লা সিদ্দিকী হেসে বললেন, আমি ভাবছিলাম জবার জন্য কিছু কিনে আনতে, আয়ানের পছন্দের সাথে জবাও যাবে। আয়ান যেন মেঘ না চাইতেন জলের মতো ছিল। মৌরি ভেতর ভেতর রেগে আগুন হয়ে গেলেও উপরে কঠিন মুখ করে দাঁড়িয়ে রইল। শায়লা সিদ্দিকী ছেলের দিকে তাকিয়ে বলল, বাবা তোর কি বেশি সমস্যা হয়ে যাবে? আয়ান ভেতরের খুশি লুকিয়ে বলল, না আম্মু, আজ এমনিতেও অফিস বন্ধ, আমি তো একটা প্রয়োজনে যাচ্ছিলাম শুধুমাত্র। মৌরি হা করে আয়ানের দিকে তাকিয়ে রইল। এতক্ষণ পিছু পিছু ঘুরল, বলল অফিসে কাজ আছে, আর এখন কি বলছে? শায়লা সিদ্দিকী বললেন, আচ্ছা তাহলে তুই অপেক্ষা কর, আমি জবাকে নিয়ে আসি। আয়ান গিয়ে সোফায় বসল। মৌরি শুধু তাকিয়ে রইল ওর দিকে। সেই ছোট থেকে মৌরি শুধু একটা ছেলেকেই দেখে এসেছে, সেটা হলো আয়ান, অথচ মৌরি আয়ানের চোখে অন্য কিছু দেখে। আয়ানের চোখে কেন মৌরি নেই? মৌরি জবার মতো সুন্দরী নয় বলে? সৌন্দর্যই কি সবকিছু? এই যে সৌন্দর্য, আজ ভাবি কিংবা অন্যের ছোঁয়া বউ মানছে না, ভাইয়ের সাথে এক বিছানায় ছিল সেটা মানছে না, চোখে শুধু তার সৌন্দর্যই ধরা দিচ্ছে। আয়ানের অবস্থা দেখে হেসে উঠল মৌরি। এই সৌন্দর্যের ভালোবাসাগুলো আসলে কয়দিনের? যেমন হুট করে হয় তেমন কি হুট করে আবার চলে যায়। অথচ এই যে ছোট থেকে ভালোবেসে কি পেল মৌরি? হুট করে একদিন একটা মুহূর্তের জন্য ও তো পেল না, তাহলে কি সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও এক মুহূর্তের পূর্ণতা এনে দেয়? মৌরির হিংসে হলো জবার সৌন্দর্যের উপর, সব রাগ গিয়ে পড়ল জবার সুন্দর শরীর আর মুখের উপর। সে এই সৌন্দর্য নষ্ট করে দিবে জবার, তারপর দেখবে আয়ান ওর দিকে না তাকিয়ে কিভাবে থাকে, দেখব এই জবাকে বিয়ে করে কিনা। শয়তানি হাসি ঠোঁটে ঝুলিয়ে তাকালো সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে নেমে আসছে জবা, সাথে শায়লা সিদ্দিকীও আসছে। জবা আজ হালকা সবুজের মাঝে হালকা রঙের একটা শাড়ি পরেছে। চগল বিনুনি করে এক পাশে রেখেছে হাতে আয়ানের দেওয়া চুড়িগুলো। রিনঝিন শব্দে আয়ান তাকালো জবার হাতের দিকে। ফর্সা হাতে নীল চুড়িগুলো যেন ফুটে আছে। মনে হচ্ছে এই চুড়িগুলো যেন জবার জন্যই বানানো হয়েছে। জবা আসতেই আয়ান দাঁড়িয়ে পড়ল। শায়লা সিদ্দিকী ইশারায় জবাকে বলল আয়ানের পিছু পিছু যেতে।
আয়ান গাড়িতে অপেক্ষা করছে। জবা গিয়ে বসতেই গাড়ি স্টার্ট দিল। গাড়ি কিছুটা দূর যেতেই আয়ান সামনের দিকে তাকিয়েই বলল, সিট বেল্ট বেঁধে নাও। জবা বোকার মতো আয়ানের দিকে তাকালো। সিট বেল্ট হাতে নিয়ে বাঁধার চেষ্টা করলো। আয়ান ভাবল জবা সিট বেল্ট বাঁধতে পারে না। আয়ান সাইড করে গাড়ি থামিয়ে জবার দিকে তাকিয়ে জবার হাত থেকে সিট বেল্ট নিয়ে নিজে বেঁধে দিতে এগিয়ে গেল জবার দিকে। জবা আয়ানকে নিজের দিকে আসতে দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল। আয়ান সিট বেল্ট বেঁধে জবার দিকে তাকাতেই থমকে গেল। আয়ান জবার অবস্থা দেখে হেসে উঠল শব্দ করে। জবা চোখ খুলে তাকালো আয়ানের দিকে। চোখ ছোট ছোট করে আয়ানের দিকে তাকাতেই আয়ান বলে উঠল, চোখে মাঝে মাঝে কাজল দিবেন? দুধ ছাড়া চা আর কাজল ছাড়া নারীকে তুলনা করা হয়, যদিও আপনি কাগজ ছাড়াই অপসরী। জবা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল, দুধ চায়ের থেকে যে রং চা সবার প্রিয় বেশি। জবার উত্তর শুনে হাসলো আয়ান। কথা কখনো জবার সাথে কেউ পারবে না, এটা আয়ান কয়দিনে বুঝে গেছে। মার্কেটের সামনে আসতেই আয়ান আর জবা অবাক হয়ে সামনে তাকালো। ওদের সামনে বেলি আর অভ্র দাঁড়িয়ে আছে। বেলি জবাকে দেখে অবাক হলেও অভ্রকে স্বাভাবিক মনে হলো। শার্লিন বেগম কুলসুম বেগমকে কল দিয়ে আয়ান আর জবার বের হয়ে যাওয়ার কথা সবকিছু জানিয়ে দিল। কুলসুম বেগম কল কেটে কিছু একটা ভেবে অফিস থেকে বের হয়ে গেলেন। গাড়িতে বসে বলে উঠলেন, আজ এই সব কিছুর একটা সমাধান হবে। চলবে।